আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই বাসা বাড়িতে ছোট্ট শিশুরা রয়েছে। শিশুদের হাড় বা বোনস অ্যান্ড জয়েন্টস অত্যন্ত নাজুক, দুর্বল এবং ক্রমবর্ধনশীল হয়ে থাকে। অনেক সময় বাসা বাড়িতে খেলাধুলা করতে গিয়ে অথবা যে কোনো বিশেষ কারণে আঘাতপ্রাপ্ত হয়ে শিশুদের হাড় জোড়া ভেঙে যেতে পারে, বিভিন্ন রকম ডিসলোকেশনও হতে পারে। প্রিয় দর্শক, এছাড়াও শিশুদের জন্মগত বেশ কিছু হাড়ের ত্রুটি বা সমস্যা থাকতে পারে। আসলে শিশুদের জন্মগত হাড়ের ত্রুটি কিভাবে দূর করতে হয় অথবা চিকিৎসা করতে হয়, এবং বিশেষ করে যদি ছোট্ট শিশুরা হাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে যায় তাহলে কিভাবে তা ম্যানেজ করতে হতে পারে, সেই বিষয়ে আমরা আজকে জানতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুদের আঘাতজনিত এবং জন্মগত হাড়ের সমস্যা। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই অনুষ্ঠানটি পরবর্তীতে দেখতে বা শুনতে চাইলে আমাদেরকে সার্চ করতে পারেন ইউটিউবে, youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। এবং যদি আপনারা কোনো কিছু জানতে চান সরাসরি টেলিফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিশু অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার কাজী শহীদুল আলম, সহযোগী অধ্যাপক, শিশু অর্থোপেডিক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমরা এভাবে শুরু করতে চাই যে আঘাতপ্রাপ্ত হয়ে কোনো শিশুর হাড়ে কি কি ধরনের সমস্যা হতে পারে আপনি যদি একটু ইনলিস্ট করে বলেন, এবং এছাড়াও জন্মগত কোন কোন ধরনের সমস্যা হাড়ের বা বোনসের ক্ষেত্রে থাকতে পারে শিশুদের ক্ষেত্রে একটু বলবেন। যদি আমরা একটি একটি করে বলতে চাই, যেমন আঘাতজনিত কারণে, তো বোঝাই যাচ্ছে আঘাতজনিত কারণ, এর তো আসলে কোনো লিমিটেশন নেই। যে কোনো বয়সে, যে কোনো বাচ্চা, যে কোনো সময় এটা হতে পারে। জি, এই আঘাতজনিত সমস্যা জন্মের সময়ও হতে পারে, পরবর্তীতে হতে পারে। জন্মের সময়, ডেলিভারির সময় অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটা হাত বা পা ডেলিভারি প্রসেসের সময় ভেঙে যায়। জি, কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে এই ভাঙাগুলোই সবচাইতে ভালো রেজাল্ট দেয়। এটাতে বাচ্চাদের বাবা মার, যারা মাত্র সদ্য বাবা মা হলো, তারা খুবই উদ্বিগ্ন থাকে। কিন্তু খুব সামান্য চিকিৎসার মাধ্যমে একটু সময় দিয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করলে এই আঘাতজনিত কারণে যখন এই ভাড়গুলো ভেঙে যায় জন্মের সময়, এগুলো কিন্তু খুব চমৎকারভাবে নিজে নিজে জোড়া লেগে যেতে পারে। আর থাকে বাসা বাড়িতে বা খেলাধুলা করার সময় যে কোনো সময় পড়ে যায়। এই আঘাতগুলা যখন হবে তখন তার সেটা হাতে হয়, পায়ে হয়, যে জায়গায় আঘাতপ্রাপ্ত হয় সেখানেই হতে পারবে। এই আঘাতগুলোকেও আমরা যদি শুরুতেই ডিটেক্ট করতে পারি এবং এদেরকে যদি কিছু নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে করতে পারি, বেশিরভাগ সময় কিন্তু এদের কোনো অপারেশনের প্রয়োজন হয় না। এগুলা নিজে নিজেই ঠিক হওয়ার ক্ষমতা বেশ ভালো। আর যদি আপনি কিছু জন্মগত ত্রুটির কথাও বলতে চান, তাহলে সেগুলোও জন্মগত ত্রুটিতে আসলে আমাদের কারোরই কিছু করণীয় নাই। এই ত্রুটিগুলো নিয়েই তারা পৃথিবীতে আসে। এদের মধ্যে অনেকগুলো বংশগত হয়। বংশগত মানে হলো প্রতিটি ভাই বোনই একই রোগে আক্রান্ত হবেই। আর কিছু আছে জন্মগত, যেগুলো ওই বাচ্চাটারই হলো, কিন্তু সেগুলোকেও যদি প্রাথমিক কিছু চিকিৎসা শুরু থেকে দেওয়া যায় তাহলে এগুলোর রেজাল্টও বেশ ভালো হয়। জি, আপনার কাছে চমৎকার একটি তথ্য পেলাম যে অনেক সময় আসলে অপারেশন না করেও নিজে নিজেই এই হাড়গুলো, জয়েন্টগুলো জোড়া লেগে যেতে পারে বা নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে যদি প্রথম থেকে আমরা ডিটেক্ট করতে পারি বা নির্ণয় করতে পারি। যখন কোনো শিশুর বাসা বাড়িতে খেলতে গিয়ে বা আঘাতপ্রাপ্ত হয়ে যদি কোনো হাড়ে আঘাতপ্রাপ্ত হয় বা ভেঙে যায়, চিকিৎসকের কাছে নেবার পূর্বে বা হাসপাতালে ভর্তি করানোর পূর্বে বাসাবাড়িতে ম্যানেজ করাটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অভিভাবকদের যেটি জানা উচিত, এই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আঘাত পাওয়ার পর আপনারা প্রথমেই যেটা খেয়াল করবেন, শুরুতে কিন্তু বাচ্চা কান্নাকাটি করবেই। সে ব্যথা পেয়েছে, তার কান্নাকাটি করাটাই স্বাভাবিক। আপনি তাকে একটু মেন্টালি সাপোর্ট দিবেন। যে জায়গাটা ব্যথা পেয়েছে সেই জায়গাটাকে একটু আলাদা করে ধরে রাখার ব্যবস্থা করবেন। যেমন মনে করেন কথা তার পায়ে ব্যথা পেল, তাকে বিছানায় শোয়ায় দেন, পাটাকে একটা বালিশের উপর দিয়ে একটু উঁচু করে রাখেন, তার সাথে কথা বলেন, কিছুক্ষণ দেখেন যে বাচ্চাটা একটু পরে কান্নাকাটি বন্ধ করে দিল কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুরুর ব্যথাটা বেশিক্ষণ কিন্তু থাকে না। কিছুক্ষণ পরে দেখবেন বাচ্চারা ব্যথা আস্তে আস্তে কমে যায়, নিজে থেকে উঠে দাঁড়ায়, আবার একটু পরে নিজেই খেলাধুলা শুরু করে দেয়। বাচ্চা যদি নিজেই আবার অল্প অল্প করে খেলাধুলা শুরু করতে পারে তাহলে আপনি এটাকে খুব একটা বড় আঘাত হয়েছে এটা ধরে নিতেই পারেন যে হয়নি আসলে। কিন্তু যদি দেখেন যে না, বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে, বাচ্চা এখনও কান্না থামাচ্ছে না, যে জায়গাটাকে সে ব্যথার কথা বলে দেখাচ্ছে সেই জায়গাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, চামড়ার রঙে কিছু পরিবর্তন আসতেছে, বাচ্চা তো ওই হাত পা নাড়ছেই না, আপনিও যদি নাড়তে যান আপনাকে দিচ্ছে না, তখন আপনাকে সন্দেহ করতে হবে যে কিছু বড় কিছু আঘাত হয়ে থাকলেও থাকতে পারে। আপনি এই সময় বাসা বাড়িতে, আমি প্রথমে যেটা বলবো যে আপনারা এই সময় আইস কম্প্রেশন দিবেন, হট না, গরম কিছু দিয়ে না। একটা প্লাস্টিকের ব্যাগে কিছু বরফ কুচি নিয়ে ওই জায়গাটার উপরে একটু হালকা করে ধরে রাখুন,
বাচ্চাকে বাসায় যদি কোনো নাপা সিরাপ বা এরকম কিছু থাকে, আপনার যদি ডোজ জানা থাকে, তাহলে জেনে নিয়ে একটু নাপা সিরাপ খাওয়ান এবং আরও কিছুক্ষণ দেখুন। যদি ফোলাটা না বাড়ে, একই রকম থাকে, তাহলে আপনি আরও কিছুক্ষণ বাসাতেও অবজার্ভ করতে পারেন। কিন্তু যেই ফোলা ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছে, আপনি আইস কম্প্রেশন দিচ্ছেন, বাচ্চাটাকে স্থিরভাবে শোয়ায় রেখেছেন, তারপরও কমছে না, সেক্ষেত্রে আর বাসা বাড়িতে ঝুঁকি না নিয়ে তখন নিকটস্থ হাসপাতালে ডাক্তারদের কাছে যাওয়াই উচিত। বাট আপনারা অবশ্যই প্রথম দিকে বাচ্চার হাত বা পাটাকে একটু উঁচু করে রেখে, কিছুক্ষণ স্থির করে রেখে, একটু আইস কম্প্রেশন দিয়ে 1-2 ঘন্টা আগে অবশ্যই অবজার্ভ করে দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইটুকুনের মধ্যেই ছোটোখাটো আঘাতগুলো কিন্তু রিকভার করে যায় এবং বাচ্চার সাথে সাথে না হলেও কিছুক্ষণ পরে হলেও অনেকটাই স্বাভাবিক অ্যাক্টিভিটি আবার ফেরত পায়। ইন দ্যাট কেস আপনারা অবজার্ভ করবেন, তারপরে যদি সেটা পারসিস্ট করে তাহলে পরবর্তীতে যোগাযোগ। অবশ্যই যখন চিকিৎসকের কাছে যেতে হবে। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের ফোনটি নেব। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করতে পারেন। আমি মাহবুব বলছিলাম। আমি একটু ছোট একটা সমস্যা নিয়ে কথা বলবো। আমার ছেলের বয়স 16 বছর আর কি। জি, বলুন। ও গতকালকে কলেজ থেকে আসতে বাস থেকে নামতে গিয়ে হঠাৎ করে এসে প্যাটেলায় প্রচন্ড আঘাত পায়। আঘাত পেয়ে প্যাটেলে একদম একদিকে, মানে আমার মনে হয় লিগামেন্ট থেকে বের হয়ে যায় এরকম অবস্থা হয়ে গেছিল। তো ওখানে বাসে কয়েকজন ধরে ওটা পা সোজা করে দিয়েছে। তো আমি সাথে সাথে আবার অফিস থেকে আসতেছিলাম, ওকে নিয়ে ইমপ্রেসি নিয়ে গেলাম, গিয়ে একটা তাৎক্ষণিক এক্সরে করাইলাম। তো এখানে আল্লাহর ফ্র্যাকচার বা কোনো কিছুই নাই, লিগামেন্টও সবকিছুই ঠিক আছে। এখন আসলে এক্সরেতে অত কিছু বোঝা যায় না। তো পাটা একটু ফুলে গেছিল, এখনো ফুলাই আছে, ব্যথা আছে। তো এখন ম্যানেজমেন্টটা কি হতে পারে সেটি আপনি জানতে চাইছেন। প্যারাসিটামল, হ্যাঁ প্যারাসিটামল দিয়েছি, আর কিছু ঠান্ডা শেক দিয়েছি, দিয়েছি, বরফ দিয়েছি, আর অন্য কোনো তেমন পেন কিলার দিইনি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। 16 বছর বয়স, প্যাটেলাতে আঘাত পেয়েছে, অর্থাৎ আমাদের নি জয়েন্ট বা হাঁটুর উপরে যে অংশটি থাকে বোনসে, সেটিতে আঘাত পেয়েছে। এক্সরে করেছে, কোনো ফ্র্যাকচার কিছু পাওয়া যায়নি, ফুলে ব্যথা রয়েছে। এই অবস্থায় কি করা যেতে পারে? এবং ওনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে খুব সম্ভবত বাস থেকে নামার সময় হঠাৎ করে পাটা ঘুরে যাওয়ার কারণে আমাদের হাঁটুর উপর যে প্যাটেলার যে হাড়টা, এটা খুব সম্ভবত তার জায়গা থেকে সরে গিয়েছে, যেটা ওই সাথে লোকজনরা যখন ইমিডিয়েটলি আবার কিছু বুঝে বা না বুঝে হোক পাটা যখন টান দিয়ে সোজা করে দিয়েছে, এটা আবার জায়গা মতো জায়গায় চলে আসছে, যে কারণে প্যাটেলার যেহেতু ভাঙে নাই, তাই পরবর্তী এক্সরেতে আর কোনো কিছু কিন্তু আসে নাই। কিন্তু এই যে প্যাটেলাটা তার জায়গা থেকে পাশে চলে গেল, তাতে ডেফিনেটলি এর আশেপাশের মাংসপেশিগুলো কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে এই ব্যথা ফোলাটা এখনও আছে। তো আমি ওনাকে এখন অ্যাডভাইস করবো যে ডেফিনেটলি ও বাচ্চাটাকে অন্তত আগামী 2 সপ্তাহ একটু বেড রেস্টে রাখার জন্য, পাটা না পারতে যেন সে ভাঁজ করে, সবসময় যেন এরকম লম্বা করে মেলেই রাখে, এবং ওষুধপত্র ওনারা যা দিয়েছেন সেটা ব্যবহার করে 2 সপ্তাহ পর আস্তে আস্তে এই পা ভাঁজ করা এবং পায়ের উপরে ভর দেওয়া শুরু করবে। যেহেতু নিজে নিজে এটা জয়েন্টে ফেরত চলে এসেছে, ফলে একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম দিতে পারলেই এই মাংসপেশিগুলো নিজে নিজেই ঠিক হয়ে যাবে, ফলে পরবর্তীতে আশা করি কোনো অসুবিধা হবে না। তবে 2 বা 3 সপ্তাহ পর আবার একজন ডক্টরের কাছে একটু দেখানো ভালো, কারণ একবার এই জয়েন্টগুলো যদি কোনো কারণে ছুটে যায় এবং পুরোপুরি সেরে ওঠার আগে যদি এটাকে আবার ব্যবহার করার চেষ্টা করা হয়, তখন এটা বারবার ছুটে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তো সেটা যাতে না হয়, তাহলে সেই জন্য আবার ওনাকে রেগুলার ফলো আপে ডক্টরদের সাথে থাকতে হবে, এই মুহূর্তে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে ওনারা যা চিকিৎসা দিয়েছেন ইবনে সিনা থেকে, তাতে আমি বুঝতে পারছি যে ঠিক মতোই দেওয়া হয়েছে, এটা জাস্ট ফলো করলেই হবে। জি, ওনার উত্তরটি উনি পেয়ে গেছেন। আমরা জানি যে প্রতিটি শাখায়, অর্থাৎ মেডিকেল সায়েন্সের প্রতিটি শাখায় প্রভূত উন্নতি সাধন হচ্ছে, এবং সেই সাথে তাল মিলিয়ে অর্থোপেডিক সার্জারি বা আপনাদের শিশুদের অর্থোপেডিক সার্জারি বিভাগেও অনেক উন্নতি সাধন হয়েছে। আপনারা রিসেন্টলি বা ইদানিং চিকিৎসা প্রয়োগের ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থা অবলম্বন করছেন? শিশুদের কোনো ভেঙে গেলে বা জয়েন্টস ভেঙে গেলে সে বিষয়টি একটু বলবেন। আচ্ছা, যেমন বাচ্চাদের বেলায় বেশিরভাগ সময় আমি বলেছি অপারেশন খুব কম ক্ষেত্রেই লাগে, এদের নিজেদের থেকে সেরে ওঠার একটা ভালো ক্ষমতা আছে। আমাদের কাজ হচ্ছে তার এই সেরে ওঠার ক্ষমতাটাকেই যতটা পারা যায় সে যাতে ভালো মতো ব্যবহার করতে পারে, সেজন্য তাকে সাহায্য করা। আজ থেকে 5-10 বছর আগেও যদি কোনো বাচ্চার হাড় ভেঙে যেত, আমরা দেখা যেত যে সামান্য কিছু ব্যথার ওষুধের মাধ্যমে আমাদের অভিজ্ঞতার আলোকে হাড় ভাঙা হাড়টাকে জায়গা মতো বসিয়ে একটা প্লাস্টার করে দিতাম। এখন রিসেন্ট কিছু টেকনিক এসেছে, একটা এক্সরে মেশিন আসছে যেটা আমরা অপারেশন থিয়েটারে ব্যবহার করতে পারি। বাচ্চাকে অপারেশন থিয়েটারে মেশিনের মাধ্যমে দেখে তারপর তাকে এই জয়েন্টটাকে আগে অভিজ্ঞতার আলোকে যতটা সুন্দরভাবে বসাতে পারতাম, এখন কিন্তু তার থেকেও ভালো মতো দেখে দেখে এটাকে বসানো সম্ভব হয়। অনেক ক্ষেত্রে এখন অ্যানেস্থেশিয়ার ফ্যাসিলিটিও ভালো, আমরা এই অনেক সময় বাচ্চাকে প্রপার চেক আপ করে অ্যানেস্থেশিয়া দিয়ে পুরোপুরি অজ্ঞান করে নিয়ে তারপরেও কিন্তু এই প্লাস্টারটা দিতে পারি। সবার মধ্যে একটা ধারণা আছে অ্যানেস্থেশিয়া দিলেই বোধহয় মানি হলো অপারেশন, এক্ষেত্রে কিন্তু আমরা কোনো অপারেশন করি না, বাট অজ্ঞান করে মেশিনের মাধ্যমে দেখে হাড়টাকে জায়গা মতো বসিয়ে একটা প্লাস্টার করে দিই, যেটা আগে সহজে করা যেত না। সো ডেফিনেটলি এটা একটা রিসেন্ট অ্যাডভান্সমেন্ট।
যন্ত্রপাতি অপারেশনের জন্য আগে যেগুলো আমরা ব্যবহার করতাম সেগুলোর মধ্যেও অনেক উন্নতি হয়েছে। আগে আমাকে বলতে গেলে চামড়া কেটে ভিতরে ঢুকে হাড়ের মধ্যে একটা যন্ত্র বসায় দেওয়া লাগতো, আঘাতটা বড় হতো, কাটাটা বড় হতো, সারতে সময় লাগতো। কিন্তু এই অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো আসার কারণে এখন দেখা যায় যে চামড়ার মধ্যে খুব ছোট একটা ছিদ্র করে আমাদের ভাঙার জায়গাটা বড় কোনো জায়গা না কেটেও আমি এই হাড়ের ভিতরে একটা যন্ত্র বা ইমপ্ল্যান্ট বসিয়ে দিতে পারি, যেটা খুব চমৎকারভাবে হাড়টাকে জোড়া দিয়ে দিতে পারে। তো সফট টিস্যু ড্যামেজ বলতে আমরা যেটা বুঝি যে চামড়া বা মাংসপেশিতে যে আঘাতটা লাগে একটা হাড়কে অপারেশন করার সময়, সেটা মাত্র কিন্তু এখনকার পদ্ধতির মাধ্যমে অনেকটা কমিয়ে আনা যায়, যা বাচ্চাটাকে দ্রুত তার স্বাভাবিক জীবনে ফেরত যেতে অনেক সাহায্য করে। জি, অবশ্যই আপনার কাছে নির্দিষ্টভাবে আমরা জানতে পারলাম যে কি ধরনের অ্যাডভান্সমেন্ট আপনাদের শিশু সার্জারি বিভাগে হয়েছে। আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। স্যার আমার নাম অনুপম, ডুমুরিয়া থেকে বলছি স্যার। জি বলুন। স্যার আমার ওই মেয়েটার বয়স 12 বছর স্যার। তা ওই আজকে প্রায় 2 সপ্তাহ হলো স্যার। ওই যে পিছনের স্যার, ওই যে উপরে স্যার, ওই যে পাশের উপরে একটা হাড় থাকে নাকি স্যার, এটা কি বলে ওইখানে স্যার খুব ব্যথা করতেছে। জি, ব্যথা করছে, কোনো আঘাত পেয়েছে? আপনি কি পিঠের অংশের নিচের দিকের কথা বলছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার। জি, ব্যথা করছে, কোনো আঘাত পেয়েছে? না স্যার, কোনো আঘাত পাইনি স্যার। ওর নাকি বসতে অসুবিধা হয় এখন? বসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কিনা? জি স্যার, জি স্যার, জি স্যার। জি, আপনাকে ধন্যবাদ। শিশুটির ওজন কত একটু বলবেন? ওজন কতটি? ওজন 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 কতটি হবে? ওজন 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 হ্যাঁ। জি, আপনাকে ধন্যবাদ দর্শক। 34 কেজি স্যার। জি, আপনাকে ধন্যবাদ। আমরা উত্তরটি দেবার চেষ্টা করছি। 12 বছর বয়স, বসতে গিয়ে আঘাত পাচ্ছেন মেরুদণ্ডের নিচের দিকে, সেটি উল্লেখ করেছেন। কোনো আঘাতপ্রাপ্ত হননি। সাধারণত এটা আঘাতপ্রাপ্ত হয়নি, এটা ওনার কাছে মনে হলো এটা সাধারণত আঘাত থেকেই হয়, যেটা হয়তো যখন আঘাতটা পায় তখন সে আসলে টের পায় না। হঠাৎ করে কোনো জায়গায় পা পিছলে পড়ে গেলে যখন আমরা সোজা বসে পড়ি শক্ত মেঝের উপর বা কোনো কিছুর উপরে, তখনই আমাদের মেরুদণ্ডের শেষ হাড্ডিটা, একদম সেটা লাস্টের দিকে যে হাড্ডিটা, যেটাকে আমরা বলি কক্সিস, এটা আঘাতপ্রাপ্ত হয়। জি। এবং এই সময়ে তার যে কোনো জায়গায় বসতে গেলে বেশ ভালোই সে ব্যথা পায়। সৌভাগ্যবশত এই হাড়টাও নিজে নিজেই ঠিক হয়ে যায়, জাস্ট তাকে কিছুদিন বিশ্রামে রাখার প্রয়োজন হয়। এবং এই হাড়টা যেহেতু আমাদের শুধুমাত্র বসার কাজেই ব্যবহৃত হয়, ফলে ওনাকে আমি এখন অ্যাডভাইস করবো ওনার বাচ্চাকে আগামী অন্তত 3 সপ্তাহ সবসময় যেন নরম কিছুর ভিতরে বসতে উপদেশ দেয়। যেমন একটা ছোট বালিশ সে ব্যবহার করতে পারে, কোনোভাবেই শক্ত চেয়ার বা শক্ত মেঝে এগুলোতে যেন বসতে না দেয়। একটি নরম বালিশের উপর আগামী 3 সপ্তাহ ক্রমাগত ব্যবহার করবে। এই বাচ্চা সাধারণত হাঁটাচলা করতে কখনোই অসুবিধা হবে না, বা যেখানেই যাবে যেখানেই বসবে সে যদি একটা সাথে একটা ছোট বালিশ একটা শপিং ব্যাগের ভিতরে নিয়ে ক্যারি করে, জাস্ট ওখানে বালিশটা রেখে তার উপরে বসলেই এই হাড়টার উপর সরাসরি কোনো চাপ পড়বে না, সেক্ষেত্রে এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। 2 থেকে 3 সপ্তাহ অবশ্যই সময় দিতে হবে, কোনো ম্যাজিক নাই, কাল পরশুর মধ্যে ঠিক হবে না। 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে, যেহেতু 12 বছর বয়স, বাট এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। আমরা একটু ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে আবার আমরা বাদবাকি আলোচনা করব। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের আঘাতজনিত এবং জন্মগত হাড়ের সমস্যা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন শিশু অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর কাজী শহীদুল আলম, সহযোগী অধ্যাপক, শিশু অর্থোপেডিক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে শিশুদের নানান ধরনের আঘাতজনিত সমস্যা এবং তার সমাধান সম্পর্কে শুনছিলাম। জন্মগতভাবে কি কি ত্রুটি থাকতে পারে এবং হাড়ের কি কি ত্রুটি থাকতে পারে বিশেষ করে, এবং সেগুলির ম্যানেজমেন্ট কিভাবে হতে পারে, এই সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দেবেন। জন্মগত ত্রুটি মানে হলো বাচ্চাটা জন্মানোর পরপরই তার মধ্যে কোনো একটা এক বা একাধিক সমস্যা দেখা যায়, তখনই আমরা এটাকে বলি জন্মগত ত্রুটি। যেমন আমাদের দেশে প্রেক্ষাপটে সবচেয়ে কমন জন্মগত ত্রুটি যেটা আমরা দেখতে পাই সেটা হলো মুগুর পা, যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি ক্লাব ফুট। মায়ের পেটের ভিতরে যদি বাচ্চা কোনো কারণে জায়গা কম পায়, তাহলে যে কোনো বাচ্চার কপালেই এই দুর্ঘটনাটি ঘটতে পারে। পাটা যে বেঁকে যায় এটা আসলে কোনো রোগের কারণে হয় না, জায়গা কম পাওয়ার কারণেই হয়। সো আমরা যখনই এরকম বাচ্চাকে পাই তখন আমরা প্রথমেই কিছু ব্যায়ামের মাধ্যমে এইটাকে প্রথমে ঠিক করার কাজ শুরু করি।
শুধু ব্যায়ামে আসলে শেষ পর্যন্ত হয়ে ওঠে না। একটা নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম একটা নির্দিষ্ট পরিমাণ সময় করার পর আমরা কিছু প্লাস্টার দেওয়ার ব্যবস্থা করি এবং এই ব্যায়াম এবং এই প্লাস্টারের কম্বিনেশন আমরা প্রায় 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত চালিয়ে যাই। এর মধ্যে প্লাস্টার মাত্র 1 মাস থাকে, বাকি পুরোটা সময় ব্যায়ামের মাধ্যমে চলে। কেউ যদি এই ব্যায়ামগুলো ঠিকমতো মেনে চলে, পরবর্তীতে কিছু জুতারও প্রয়োজন হয়, তাহলে এই জন্মগত ত্রুটিটা পুরোপুরি ঠিক হয়ে যায়। এটা যে তার ছোটোবেলায় ছিল তার কোনো প্রমাণ পরবর্তীতে খুঁজেও পাওয়া যায় না। এরপর আরেকটি যে জন্মগত ত্রুটি আমাদের বেশ সহজেই ধরা পড়ে সেটা হলো DDH। আমাদের বাচ্চাদের জন্মগতভাবে কোমরের জয়েন্টটা বাইরে থাকে, কিন্তু মুগুর পা যেমন একদম চোখে দেখা যায়, এইটি সাথে সাথে কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। অনেক মা এটাকে 6 বা 9 মাস বয়সের মাথায় যায় দেখতে পায়। বেশিরভাগ সময় এই জন্মগত ত্রুটিটা দেখা যায় বাচ্চা যখন হাঁটা শুরু করে। যেহেতু তার জয়েন্টটা জায়গা মতো নেই, তখন সে একটু খুঁড়িয়ে হাঁটে, একদিকে হেলে হেলে হাঁটে, তখন আমাদের কাছে তার বাচ্চাটাকে নিয়ে আসে। এই রোগটা একটু জটিল বিধায় এই রোগের বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন পর্যন্ত আমাদেরকে এটাকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতে হয়, বাট এটারও রেজাল্ট ভালো। এই রেজাল্টের কারণেও এটা অপারেশন করার পর বাচ্চাটা ইনশাল্লাহ পুরোপুরি ঠিক হয়ে যায়। এছাড়া আর যদি কোনো জন্মগত ত্রুটি বলেন, দেখা যায় যে হাতের আঙ্গুল কিছু কম থাকে বা বেশি থাকে, কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। হাত বা পাগুলা কোনো একটা অন্য পায়ের থেকে ছোট বা বড় হতে পারে, এরকম বেশ কিছু জন্মগত ত্রুটিও আমাদের খুব কমনলি দেখা যায়। বেশিরভাগ জন্মগত ত্রুটি ঠিকমতো চিকিৎসার মাধ্যমে ফলো আপে থাকলে সাধারণত পুরোপুরি নিরাময়যোগ্য অবস্থাতেই থাকে, যদিও আনফর্চুনেটলি কিছু আছে যা একদম পুরোপুরি নির্মূল করা সম্ভব নাও হতে পারে। খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন যে কোনো শিশুর এরকম কোনো জন্মগত ত্রুটি রয়েছে, শিশু তো তার সমস্যাটির কথা বলতে পারবে না, অভিভাবকরা কি করে বুঝতে পারেন খুব সংক্ষেপে যদি বলেন? প্রথমে যেমন বাচ্চার 4 হাত পার দৈর্ঘ্যের দিকে উনি একটু তাকাতে পারেন যে কোনোটা একটু ছোট বড় লাগে কিনা। ওনার কাছে সন্দেহ হতেই পারে, আমাদের কাছে নিয়ে আসলে আমরা হয়তো দেখে বলবো যে না সব ঠিকই আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই সন্দেহটা ওনার কাছে থাকলে অবশ্যই একজন ডক্টরের কাছে যাওয়া উচিত। এটা হলো প্রথম। দ্বিতীয়টা আমরা বলবো যে বাচ্চা কি 4 হাত পা সমানভাবে নাড়াচাড়া করে কিনা। একটা ছোট বাচ্চা যখন জেগে থাকে কোনো কারণ ছাড়াই কিন্তু 4 হাত পায়ে চারদিকে ছোড়াছুড়ি করে, এটাই তার স্বাভাবিক। কিন্তু কোনো বাবা মা যদি খেয়াল করে যে 3টি হাত পা সমানভাবে ছোড়াছুড়ি করলেও একটিকে সে কম নাড়ে, তাহলে অবশ্যই তখন তাকে সন্দেহ করতে হবে যে কিছু একটা প্রবলেম এর মধ্যে থাকতে পারে। সেক্ষেত্রেও তাকে আমাদের ডক্টরের কাছে যেতে হবে। এই দুটো বিষয় আমি বাবা মাকে বলবো যে দৈর্ঘ্য একরকম লাগে কিনা, সবগুলো হাত পা সমানভাবে নাড়াচাড়া করছে কিনা। জি, আমরা অনেক শিশুর অভিভাবককে বলতে শুনি যে বাঁকা পা থাকলে তার ম্যানেজমেন্ট কিভাবে হবে, সেই বিষয়টি আপনার কাছে একটু শুনবো। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করতে পারেন। হ্যালো, আমার একটু শিশু সমস্যা। জি বলুন, শুনছি। বাচ্চারা আমার ভালোভাবে কথাটা বলতে ক্লিয়ার আসে না। শিশুর বয়স কত? হ্যাঁ 7 বছর। 7 বছর। আগে কোনো চিকিৎসা করিয়েছিলেন? চিকিৎসা করাইছিলাম। জি 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 দর্শক, আপনি 2 বছর থেরাপি দিতে বলছিল। থেরাপি দিতে বলেছিল। আমার অত সমস্যা। হ্যাঁ, বাচ্চা কি এমনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না হাঁটাচলা করতে অসুবিধা হয়? না হাঁটাচলা সবকিছু করতে পারে, কিন্তু কথাটা বলার একটু সমস্যা, ক্লিয়ার আসে না। আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ দর্শক, বিষয়টি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করছি। 7 বছর বয়স। 7 বছর বয়স, বা যেহেতু হাঁটাচলা ঠিকমতো করতে পারছে, শুধু কথা বলতে অসুবিধা, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আমাদের কথা বলার যে অংশগুলো আমরা ব্যবহার করি, জিহ্বা বা আলা জিহ্বা যেগুলো আছে, এই অংশগুলোর মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে। সেক্ষেত্রে ওনাকে আমি বলবো যে একজন ENT স্পেশালিস্টের সাথে মনে হয় যোগাযোগ করলে ভালো হয়। আর যদি সেই অংশগুলো ঠিক থাকে তাহলে এটা অনেক সময় নিউরোলজিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউতেও প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে চাইল্ড নিউরোলজিস্টও এখন আমাদের দেশে ভালো মতো অ্যাভেলেবল আছেন, আমি ওনাদের সাথে যোগাযোগ করতে বলবো। নাক কান গলা বিশেষজ্ঞ অথবা শিশুদের স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ, ওনাদের সাথে যোগাযোগ করলে ভালো করবেন উনি। জি, আমরা যে প্রশ্নটি করেছিলাম আগে যে বো লেগ বা বাঁকা পা অনেক শিশুর ক্ষেত্রেই দেখা যায়, তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ব্যাপারে আপনারা কিভাবে পরামর্শ দেন? প্রথমেই যে ইনফরমেশনটা আমি সমস্ত বাবা মাকে দিতে চাই যে বো লেগ ব্যাপারটা শুরু থেকে সব বাচ্চারই থাকবে, কারো কম কারো বেশি, এটা আল্লাহ দেওয়া একটা নিয়ম। এই বো যেটা বাঁকা যেটা পা, যেটা বিশেষ করে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে হাড়টা, এখানেই বেশি দেখা যায় এবং বাচ্চা যখন হাঁটা শুরু করে তখনই এটা প্রথম চোখে পড়া শুরু করে। অনেক সময় আগেও বোঝা যায়, বাট ওই সময় এটা ভালো মতো চোখে পড়ে। সো বাঁকা থাকাটা কিন্তু আসলে রোগ না, কিন্তু এই বাঁকাটা সময়ের সাথে সাথে 2 থেকে 3 বছর বয়সের মধ্যে ধাপে ধাপে সোজা হয়ে যাবে। অনেক বাচ্চার এই সোজা হওয়ার কাজটা বন্ধ থাকে, এইটাই হলো সেই রোগ। সো
সো বাঁকা দেখলেই ভয় পাওয়া যাবে না। যদি দেখি যে বাঁকাটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাচ্ছে তাহলে আর কিছুই করার দরকার নাই। কিন্তু যদি বাঁকাটা পারসিস্ট করে অথবা ওনাদের কাছে যদি মনে হয় যে যত সময় যাচ্ছে পাটা বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে তখন এটা চিকিৎসা করার প্রয়োজন হবে। এবং এটা প্রায় শতকরা 90% ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবজনিত কারণে হয়, যেটা আমাদের দেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বাচ্চাদের বাইরে বের না করার প্রবণতার কারণে, সূর্যের আলোতে না নেওয়ার কারণে এই ভিটামিন ডি এর অভাবজনিত কারণটা এখন বেশ প্রকট। যে কারণে বেশিরভাগ বাচ্চাদের যে স্বাভাবিক যে বাঁকাটা সেটা তো ঠিক হয়ই না, বরং সময়ের সাথে সাথে তখন এটা আরও বাঁকা হতে থাকে। তো বাবা মাদের উচিত হবে যে জন্মানোর পরপরই প্রতিটি বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সানলাইটে একটু এক্সপোজ করা। যেমন বোলেক ঠিক করার জন্য যদি আপনি বলেন আমাকে, তাহলে আমি বাবা মাকে বলবো প্রতিদিন সকালে গরমকালে 8টার পর বিকাল 4টার আগে, অথবা শীতকাল হলে 10টার পর অথবা এবং 3টার আগে, এই সময়ের মধ্যে একটানা 15 মিনিট করে দিনে অন্তত 2বার বাচ্চাটাকে সানলাইটে এক্সপোজ করতে। এটা জানলা দিয়ে আসা রোদ, বারান্দায় আসা রোদ, ছাদের রোদ, যে কোনো জায়গার রোদই হতে পারে। কিন্তু এই রোদে একটানা 10-15 মিনিট রাখাটা জরুরি। বাচ্চা যদি রোদের মধ্যে হাঁটাহাঁটি করে, এই রোদ এই ছায়া এভাবে করে, তাহলে এটা খুব একটা কাজ করতে চায় না। তো এই অভ্যেসটা যদি আমরা ছোটবেলা থেকেই বাবা মা তার বাচ্চার জন্য প্রয়োগ করে, তাহলে শুধু হাড় না, আরো অনেক রোগ থেকে শিশুটি রক্ষা পাবে। আর একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, আমরা শুনছি। স্যার, আমার ওই মানে ছেলেটা মানে 14 বছর প্রায়, ওর ডান পাটা আছে না, শুধু চাবায় কামড়ায়। 14 বছর বয়স, ডান পায়ে ব্যথা করে। আপনাকে কিছু জিজ্ঞেস করবার আছে স্যার? কামড়ায়, মনে করেন অনেকদিন পর পর আমাকে বলে আর কি। তো আমি তো মানে যে ছোট মানুষ তো হয়তো ঠিক হয়ে যাবে, ওই কথা বলি, ভালোভাবে খাওয়া দাওয়া করো, শাকসবজি খাইও, ডিম যেহেতু আছে এগুলা খাইও। কতদিন আগে থেকে এই সমস্যাটিতে ভুগছে? এরকম হয়। কতদিন আগে থেকে এই সমস্যাটিতে ভুগছে? 6 মাস হবে স্যার। 1-1.5 মাস। কোনো আঘাত পেয়েছিল বলে মনে করেন? 6 মাস মানে 6 মাস হবে আর কি। ফুটবল তো খেলে স্যার। বাচ্চাটাকে এই ব্যথা কি দিনে বা রাতে এরকম কোনো ভাগ আছে যে রাতের বেলা বেশি বলে বা দিনের বেলা খেলাধুলার সময় বেশি বলে, এরকম ভাবে কিছু বলতে পারবেন? রাতে বেশি হয়। দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি, আপনাকে বলুন। ঠিক একটু আগে যে কথাটা বলছিলাম, বো লেগের যে কারণ, যে ভিটামিন ডি এর অভাবে, এটা হয় একদম ছোট বাচ্চাদের বেলায়। আরেকটু বড় যে বাচ্চাগুলো 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন কিন্তু তাদের যদি ওই সময় যায় কোনো কারণে ভিটামিন ডি এর অভাব হয়, তখন এক্স্যাক্টলি এই সমস্যাটি হতে পারে। 14 বছর বয়সের কথা বলেছেন। 7-8 বছর বয়স থেকে 14 বছর যে কোনো সময় হতে পারে। যে বাচ্চাটা ব্যথার কথা কমপ্লেন করে, কখনোই খেলাধুলার সময় না, দিনের বেলা অবশ্যই না, রাতে ঘুমাতে গেলে তার এই ব্যথা, চাবায়, বলে যে পা টিপে দাও। দিনের বেলা আবার যখন খেলাধুলা বা অন্য বাচ্চাদের সাথে দৌড়দৌড়ি করে, তখন সে বেমালুম ভুলে যায়। আচ্ছা, ম্যানেজমেন্ট কি হতে পারে একটু সংক্ষেপে? আমরা একে বলবো আবারও একেও যথারীতি রোদে রাখার ব্যবস্থা করবেন। প্রতিদিনের খাবারের তালিকার মধ্যে দুধ, ডিম এবং ছোট মাছ, এই 3টা পার্টিকুলার খাবার তার খাবারের তালিকার মধ্যে যোগ করতে বলবেন। এবং তাতেও যদি উপকার না হয়, তাহলে একজন নিকটস্থ পেডিয়াট্রিক অর্থোপেডিক স্পেশালিস্টের সাথে দেখা করলে উনি একটি এক্সরে এবং ভিটামিন ডি লেভেল চেক করে সেই অনুযায়ী সাপ্লিমেন্ট দেওয়ার ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ এতেই ঠিক হয়ে যাবে। ওনার চিকিৎসার গাইডলাইনটি উনি পেয়ে গেছেন, এবং সেই সাথে এই ধরনের সমস্যায় যে শিশুরা ভুগছে তাদের সকলের চিকিৎসার গাইডলাইনটি নিশ্চয়ই আমরা পেয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শিশুদের হাড়ের বিভিন্ন সমস্যার কথা শুনেছি এবং জন্মগত যে সকল সমস্যা থাকতে পারে তার ম্যানেজমেন্ট কি হতে পারে সেই বিষয়ে জানতে পেরেছি, এবং শিশু অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে যে সকল রিসেন্ট অ্যাডভান্সমেন্ট আমরা জানতে পেরেছি সেগুলি অবশ্যই আমরা ফলো করব, এবং যে নির্দেশনাগুলো আজকে আমরা শিশুদের জন্য পেয়েছি সেগুলি যদি আমরা মানতে পারি, অবশ্যই আমরা শিশুদের হাড়ের বিভিন্ন সমস্যা থেকে প্রতিরোধ করতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।